ওকে, তো যেহেতু আমরা হচ্ছে অলরেডি এই বডি সেকশনের কিছু কাস্টমাইজেশন আমরা শিখেছি, তো আপনাদের কাজ থাকবে যে আপনারা যেহেতু ইমেজ এবং টেক্সট এবং বাটন এগুলোর কাজ অলরেডি জেনেছেন এবং লিঙ্ক আপ করতে পারেন, ঠিক আছে। তো আপনাদের এর ফুল বডি সেকশনে যতগুলো ইমেজ আছে, যতগুলো টেক্সট আছে, যতগুলো বাটন আছে, এগুলোকে আপনারা আপনাদের নেসেসারি যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোকে লিঙ্ক আপ করে দেবেন। কারো যদি মার্কেট প্লেসের অ্যাকাউন্ট থাকে, হায়ার মিতে গিয়ে ফাইবার অ্যাকাউন্ট লিঙ্ক আপ করে দিতে পারেন, তাহলে ডাইরেক্ট এখান থেকে ফাইবারে যেয়ে আপনাকে হায়ার করতে পারবে খুব ইজিলি। ওকে, ফাইবার বা আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার, যদিও এগুলোর উপরে আপনাদের ডেডিকেটেড ক্লাস আছে, আবার এটা যদি না থাকে আবার নিজে নিজে ক্রিয়েট করতে যায় না। হ্যাঁ, রাইট নাও কিন্তু অ্যাপ্রুভাল দিচ্ছে না। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো ফলো করলে দ্রুত অ্যাপ্রুভাল পাওয়া যায়। আবার যদি মাল্টিপল বা ডুপ্লিকেট অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে, রেস্ট্রিক্টেড হয়ে যাবে। সো বি কেয়ারফুল। এটা আমার নিয়ম কি, একটা ডিভাইস থেকে একটা মাত্র মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার নিয়ম, ঠিক আছে। এই জন্য এটা এমন ভাবে করার দরকার নেই যে খেয়াল খুশি মতো যে আমি আজকে একটা ক্রিয়েট করলাম, কালকে আরেকটা ক্রিয়েট করলাম, এমনটা করা যাবে না। জিমেলটা যেভাবে আমরা ক্রিয়েট করি বা ফেসবুক অ্যাকাউন্ট যেভাবে ক্রিয়েট করি, ঠিক আছে, এটা ওইভাবে ক্রিয়েট করার নিয়ম নাই। ওকে, এখন আসেন আমরা এই ব্যাপারগুলো কিভাবে আমরা হচ্ছে আজকে যেহেতু শিখবো হচ্ছে হেডার সেকশন এবং হচ্ছে ফুটারটা আমরা হচ্ছে প্রয়োজনীয় নেসেসারি এলিমেন্ট দ্বারা আমরা চেঞ্জ করব, তো সেক্ষেত্রে কিভাবে করতে পারি। তো এটা কিন্তু হচ্ছে চেঞ্জ করার জন্য আমাদেরকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটার ব্যাক এন্ডে যেতে হবে। তো আমরা অলরেডি হয়তো লগ ইন করে নিয়েছি, লগ ইন করছি, যে এটার বোঝার উপায় কি, উপায় হচ্ছে যে উপরের দিকে যে এলিমেন্টগুলো আছে এগুলো ভিজিবল হবে। যদি এগুলো না আসতো তাহলে লগ ইন করা নাই, লগ ইন করতে হতো, ঠিক আছে। তো লগ ইন করলাম, লগ ইন করার পরে আমরা কি করব, এখানে দেখেন এই এলিমেন্টর দিয়ে কিন্তু এগুলো চেঞ্জ করা যাচ্ছে না এই মুহূর্তে, যেহেতু এটা ফ্রি, ঠিক আছে। তো এলিমেন্টর দিয়ে যদি আপনি চেঞ্জ করেন তাহলে কিন্তু এই সেকশন এবং এই সেকশন ফুটার সেকশনে কোনো কিছুই চেঞ্জ করতে পারবেন না। এখন কোশ্চেন করতে পারেন, ট্রাই করে দেখি হয় কিনা। আচ্ছা, ট্রাই করে দেখি, চলেন তো আদৌ হয় কিনা। আপনারা একটু নিজেরাও ট্রাই করবেন। ট্রাই করছিলেন কখনো? এটা ফুটার আমি লামুরে আপনার ইয়ে দেখছি আর পছন্দ না। ইউটিউব চ্যানেল একটা ক্রিয়েট করবেন, সমস্যা নাই। আপনি তো এই যে গ্রাফিক্স বা আপনাদের যদি স্কিল আছে, যেমন আমি আমার স্টুডেন্টদেরকে বলি, নেক্সট জেনে যখন ক্লাস নেই ওইখানে দেখা যায় যে ব্রাক ইউনিভার্সিটির লেকচারার আমার স্টুডেন্ট, চিন্তা করে যে ঢাকাতে আমি এরকম অনেক অনেক স্বনামধন্য স্টুডেন্ট পেয়েছি যারা আসলে শখের বসে এটা করে, মানে ওদের টাকার অভাব নাই, তারপরেও যে আসলে ফ্রিল্যান্সিং সেক্টরটাকে আসলে জানার জন্য। তো তারপর হচ্ছে এরকম আরো অনেক পাওয়ারফুল ব্যক্তি পেয়েছি আমি। তো ওখানে আমি আসলে তাদেরকে এভাবে আমাদেরকে এভাবে ইন্সপায়ার করি যে আসলে আপনাকে যে এই রিলেটেড ভিডিও বানাতে হবে বিষয়টা এমন নয়। আপনারা যদি ফিজিক্স ভালো পড়াইতে পারেন, কেমিস্ট্রি ভালো পড়াইতে পারেন, বা ম্যাথামেটিক্স ভালো পড়াইতে পারেন, বা আপনাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে যেটা শক্তিশালী ওইটা নিয়ে যদি ভিডিও মেক করে আপনি গান শেখাইতে পারেন ভালো, সাপোজ ওটার উপরে একটা চ্যানেল ক্রিয়েট করেন, সুন্দর সুন্দর ভিডিও মেক করেন, দেখবেন যে ওগুলোই আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করবে। এবং আগের সময় প্রতিভাকে বিকশিত করার মতো সিস্টেম ছিল, সীমাবদ্ধ ছিল। আগে মানুষের প্রতিভা থাকলে সেটাকে আমরা জানতে পারতাম না, ছড়িয়ে পড়তো না। এখন প্রতিভা বিকশিত করার অনেকগুলো ফ্রি রিসোর্সের কারণে আমরা দেখা যায় যে ওই কক্সবাজারে একটা ছোট্ট বাচ্চা গান গেয়েছিল, ওটা মুহূর্তে ভাইরাল হয়ে গেল না। ও যে ভালো গান গায় এটা কিসের মাধ্যমে বিকশিত হয়েছে? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। বিষয়টা হচ্ছে এরকম, প্রতিভা থাকলে এগুলো আসলে সংকীর্ণ করে না রেখে বিকশিত করা উচিত। এটাতে দুইটা বেনিফিট, একটা হচ্ছে আপনি আপনার দেখা যাবে যে অনলাইনে আপনি একটা কোর্স করাইলেন, একসঙ্গে 500 স্টুডেন্ট বা 1000 স্টুডেন্ট সাপোজ, এটা আপনার একটা বিজনেস হয়ে গেল। বুঝতে পারছেন? হ্যাঁ, তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক এখানে খেয়াল করেন, আমরা হচ্ছে এই যে এলিমেন্টর দিয়ে যদি এইটাকে যদি চেঞ্জ করি, আপনি তো কোনো কাজে করেননি। আচ্ছা ঠিক আছে, ইরোর ছিল, কিন্তু এই যে এই এতটুকু তো করা উচিত ছিল। এই যে ঘুরতেছে, এটাই তো আসতেছিল না, এটা ঘুরবে কেমনে?
স্যার এটা সেভ মোডটা আমি কালকে ইনেবল করছি। কিন্তু আমি হচ্ছে যতদূর ইয়ে করি মানে জানি যে আসলে আপনি থিমটা কিন্তু ইনস্টল হয়েছিল কিন্তু থিমের ডাটাগুলো আসে নাই। আপনি যদি হচ্ছে লগ ইন করে ইয়ে করতেন আসতো তো এটা অ্যাটলিস্ট এটা আসতো এবং এটা সলভ করতে পারতেন আপনি। আমি ওই ইন্ডিয়া থেকে ওই অ্যাডমিন প্যানেল থেকে ঢুকছিলাম কিন্তু এরকম আসে না সেভ মোডে গেছে সেভ মোডটা কালকে ইনেবল করছি, এটা চলে গেছে। চলে গেলে আবার কাজ করবেন কিভাবে? মানে এই গোল ঘোরাটার সমস্যাটা চলে গেছে স্যার। তারপর তারপরে এই জন্য তো আপনার ওয়েবসাইটের সমস্যা হয়েছে। সেভ মোড ইনেবল করার জন্য এখানে কিছু মানে ব্যাপার আছে যেটা হচ্ছে আমি আপনাকে যে ইনস্ট্রাকশন দিব আপাতত সেটাকে ফলো করার ট্রাই করবেন। সেটা তো অবশ্যই স্যার। তাছাড়া এখানে দেখা যাবে যে ঝামেলা করে কোনো লাভ নেই কিন্তু আমি দেখবো আপনার ওয়েবসাইট। তাহলে এটা এখন আমরা কি করবো দ্রুত হচ্ছে এটা সলভ করার জন্য আমাদেরকে কি করতে হবে ক্ষিপ্র গতিতে আমাদের যে ড্যাশবোর্ডটা আছে আমরা কিন্তু জানি এটা তাই না? কোথায় যেতে হবে? টুলে মানে ক্লাস এলিমেন্টরে যেতে হবে। হ্যাঁ এলিমেন্টর থেকে টুলসে যেতে হবে। হ্যাঁ এলিমেন্টর থেকে আমরা টুলসে যাব। এটা ভার্সনের কথা বলছিলাম, জি ভার্সন কন্ট্রোল। কত ভার্সন? 25.0 একবারে পাওয়া যাবে? যদি লেখা যেত তাহলে ভালো হতো তাই না? লেখার সিস্টেমটা নাই। স্যার এখানে কালকে আরেকটা জিনিস দেখলাম, ওই প্রোটাও আসছিল, ওইটাও ভার্সন রোল করার অপশন আসছে। মানে পুরোটা আপনার হচ্ছে কাজ করে এখন? কাজ তো স্যার ইলিমেন্টর শুধু ইলিমেন্টরই দেখাবে, প্রোটা তো স্যার ব্যাকএন্ডে কাজ করে। হ্যাঁ কাজ করে মানে অপশনগুলো পেয়েছি ইউজ করার সময়। আচ্ছা তাহলে আপনি বললেন যে কালকে যে স্যার আমি হচ্ছে আগে ফ্রিটা ইউজ করতাম আমার মনে হয় ফ্রিটাকে ইয়ে করার কারণে আমার ইয়েটা এরকম কিছু একটা বলছিলেন আপনি। হ্যাঁ, আমি আসলে স্যার নিয়ম কিন্তু ওই যে আগে ফ্রিটা ইনস্টল দেওয়া তারপরে প্রোটা হচ্ছে ইয়ে করলে আপনি অল ফিচারটা আনলক হয়ে যাবে আপনার। ওকে দেখেন এখন হচ্ছে আমাদের রোল ব্যাক ভার্সনে যদি আবার আমরা যাই এলিমেন্টরে যাই এবং এখান থেকে আবার টুলসে যাই ভার্সন কন্ট্রোলে যাই এবার কিন্তু 3. 5.0 এই যে হ্যাঁ 25.0 go to plugin page. ওকে এখন যদি আমরা এটা রিলোড দেওয়ার একবার আপনি কি বুঝতেছেন নাকি আপনার কাছে কোনো কমপ্লেক্স মনে হচ্ছে? বাসায় তো আপনার আছে মনে হয় ল্যাপটপ বা ডেস্কটপ, প্র্যাকটিস করবেন। হ্যাঁ তো আজকে আমাকে ওয়েবসাইটের অ্যাটলিস্ট লিঙ্কটা দেবেন, লাইভ লিঙ্ক, যেটা আমি এতটুকু করছি। ঠিক আছে তো আপনারা যারা যারা দেননি আপনার ওয়েবসাইট দিচ্ছেন আমাকে। আচ্ছা দেখেন এখন এখন এই যে এইখানে হচ্ছে আমাদের যেটা আমরা যখন হচ্ছে ওয়েবসাইটটা ভিজিট করবো, হ্যাঁ ভিজিট করার সময় হচ্ছে এডিটেড এলিমেন্টে আমরা ক্লিক করব। তো এখানে দেখার বিষয় হচ্ছে যে আমাদের হেডার সেকশনকে সে আসলে ক্যাচ করতে পারে কিনা। তো দেখেন খেয়াল করেন এখানে এগুলোকে ধরতেছে কিন্তু এটাকে কিন্তু ওইভাবে ধরতেছে না, যেটা এই এগুলোকে ধরা যাচ্ছে তাই না, এই সেকশনগুলোকে ধরা যাচ্ছে। এবং দেখেন এখানে কিন্তু ঘূর্ণন গতি কিন্তু নাই, তার মানে এখন কাজ করা যাবে। তো উনি হয়তো এখন পর্যন্ত কোনো কিছু কাজ করেনি, আমি জাস্ট সিম্পলি আপাতত আমার নামটা ফিক্স করে দিচ্ছি। কি নাম? না না ডিজাইন আপনি হচ্ছে আপনার পার্সোনাল একটা নাম আপনার তো আছে তাই না, মানে আমি বলি যে ডিজাইন ঠিক আছে ওইটা একটা আপনি বিজনেসের জন্য ক্রিয়েট করবেন, প্রিমিয়াম একটা ডোমেন হোস্টিং কিনে ওই ধরনের কিছু একটা দিতে পারেন। আপাতত হচ্ছে আমার ইনস্ট্রাকশন ফলো করেন। হ্যাঁ আপনার নাম কি? রঞ্জু। আর মানে এটাই সবসময় ইউজ করেন? ইনআইডিতে এটা আছে? ইনআইডিতে কি আছে? সাইফ, ASAIF। ওকে
তাহলে এখানে আমরা এরকম শর্ট নেম ইউজ করার ট্রাই করবেন। যদি না থাকে আর একটু সমস্যা নেই। আবার অনেক সময় দেখা যায় যে আমরা এখানে মোহাম্মদ ইউজ করি, এমডি সাইফ উদ্দিন আহমেদ, এত বড় লেখার দরকার নেই। তো এগুলো আপনি নিজে নিজে চেঞ্জ করবেন। আপাতত আমি জাস্ট ওয়েবসাইটটা সাইফের। এখন আসেন আমরা হেডারের এবং ফুটারের যদি যাই, ফুটারের কোনো অংশ কি ধরতে পারে না? ধরতে পারে না, কিন্তু এগুলো কিন্তু সে ধরতেছে, এগুলো ধরা যায়, এগুলো চেঞ্জ করা যাচ্ছে। আমরা এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন। এখানে বাই ডিফল্ট হচ্ছে নিউ ইয়র্ক লোকেশন আছে, এখানে আপনারা আপনাদের নিজস্ব ওইটা আসতেছে, ওইটাই তো শেখাবো। এখন এই যে এগুলো কিন্তু আপনারা আপনাদেরকে চেঞ্জ করতে হবে। যেমন এই যে ছবি আছে, এখন আসেন এই ছবিগুলো, এই পিকচারগুলো, মানে আপনি যদি সাইজ না জানেন, উল্টাপাল্টা ছবি আপলোড করবেন, ভেঙে যাবে, দেখতে অড লাগবে। এখন এই ছবিগুলোর সাইজ কিভাবে জানবেন? ওই যে যেভাবে, তাহলে এই ছবিগুলো হচ্ছে কি করবেন, সিম্পলি জাস্ট হচ্ছে এখান থেকে ধরা যাবে, দেখেন এখান থেকে কিন্তু না, ঠিক আছে, কন্ট্রোল জেড। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ছবি যখন আমরা নিব বা হচ্ছে ছবির সাইজ ঠিকঠাক আছে কিনা নাকি, হ্যাঁ, তো এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। অথবা যেটা করবেন সেটা হচ্ছে যে যেখানে লগইনটা যেখানে হচ্ছে নাই, ঠিক আছে, কোথায় নাই লগইনটা, কোথায় নাই, ইনকগনিটোতে, আচ্ছা এখানেও লগইনটা, এখানেও লগইন করা নাই, হ্যাঁ। এই যে মনে করেন সাপোজ আপনি এখানে আপনার পোর্টফোলিও রিলেটেড, এখন পোর্টফোলিও কি রিলেটেড দিতে পারেন, এটা হচ্ছে বিষয়। এখানে রিসেন্ট প্রজেক্টের কথা বলতেছে। সাপোজ মনে করেন আপনি একটা হচ্ছে এই একটা ব্যানার ডিজাইন করছেন, বা হচ্ছে ক্যানভা দিয়ে ডিজাইনগুলো করা যায়, ডিজাইন রিলেটেড কিছু প্রজেক্ট দিলেন, বা আমি যে আপনাদেরকে কাজগুলো শেখাবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে, সেগুলোর কোনো একটা ডিজাইন একটা স্ক্রিনশট তুলে সেটাকে সার্চ করে দিয়ে দিলেন। অথবা এই যে ওয়েব ডিজাইনের একটা ওয়েবসাইট আপনি ডিজাইন করছেন, যেমন আপনি করছেন, বা আপনারা যারা করেননি তারাও কিন্তু বিভিন্ন ধরনের সার্চ করলে বিভিন্ন ধরনের কাজের নমুনা পেয়ে যাবেন। এটা কেন দিতে হয়, যে আপনি অলরেডি কিছু কাজ করছেন তার একটা নমুনা, ঠিক আছে, আপনার অভিজ্ঞতা আছে, হ্যাঁ। যেমন আমরা যখন হচ্ছে এই যে ক্যাম্পেইনের কাজগুলো করি, ওই বুস্টিং যেটাকে বলে, গুগল অ্যাডস, তো সেটা একটা ইনসাইট থেকে একটা ডাটা দেখা যায় যে আমি ক্যাম্পেইনটাতে এরকম একটা অ্যাচিভ করছি, সেল জেনারেট করছি। তো এরকম আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। যদি আপনি গুগলে সার্চ করেন যে হচ্ছে ফেসবুক মেটা অ্যাডস ইনসাইট লিখে সার্চ করেন, ইমেজে ক্লিক করেন, দেখবেন অসংখ্য, এই যে এগুলোকেই আমরা পোর্টফোলিও হিসেবে দিতে পারি, ঠিক আছে, পোর্টফোলিও হিসেবে দেওয়া যেতে পারে। ওকে, তো এরকম যে কাজে রিলেটেড এরকম অসংখ্য, মানে আপনি হচ্ছে এটা বাদ দিলেন, লিড জেনারেশনের কাজের কোনো একটা ইয়ে দিলেন, যেহেতু ডিজিটাল মার্কেটিং এর লিড জেনারেশনও একটা ক্যাটাগরির মধ্যে পড়ে, ওকে, এগুলো শেখানো হবে। লিড জেনারেশন লিখে আপনি যদি ইন্টারে চাপ দেন এবং দেখেন এখানে অনেক ধরনের হচ্ছে ইমেজের পাশাপাশি কিছু প্রজেক্ট রিলেটেড ইমেজ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়, যেমন এই যে এখানে কিছু প্রজেক্ট দেখাচ্ছে, হ্যাঁ। এই যে দেখেন এখান থেকে নিতে পারবেন, এই যে এই ধরনের, হ্যাঁ, B2B লিড জেনারেশন, ঠিক আছে। বা যখন আপনাদেরকে শেখানো হবে তখন তো নিজেরা এগুলো বানিয়ে ছবিটাকে স্ক্রিনশট উঠিয়ে, মানে অথবা ক্যানভা দিয়ে ডিজাইন বানানো যায় কিন্তু, ঠিক আছে। এখন আসেন আমরা হচ্ছে যেখানে ছিলাম, তাহলে ওই ছবিটাকে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট এইভাবে টান দিবেন, টান দিয়ে এসে দেখবেন এটা সাইজটা কিরকম। তাহলে এটা 900 × 900 স্কোয়ার। তেমন সবগুলো ইমেজে আমরা কি করবো, সেম সাইজ রাখবো, তাহলে আমাদের দেখতে সুন্দর লাগবে। ওখানে কয়টা ইমেজ আছে? 8টা মনে হয় না, 8টা না 6টা? 6টা ইমেজ আছে। তো 6টা ইমেজ বানাবেন, 6টা স্ক্রিনের উপরে বানাবেন, ঠিক আছে। তারপরে এখানে কিন্তু এগুলো রাখা যাবে। আপনি কি ইলাস্ট্রেটর এক্সপার্ট? আপনারা কি বুটস্ট্র্যাপ জানেন? আপনারা ফটোশপ জানেন? পিএসপি জানেন? না। তো আমরা কি জানি? আমরা সাপোজ জানি হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসটা শিখতেছি, আমরা এখানে দিলাম হচ্ছে ওয়ার্ডপ্রেস। আমরা এসইওটা যদি আমরা জানি যে এসইওটা শিখবো, এসইওটা দিতে পারি আমরা। তারপরে হচ্ছে আমরা অনসাইট অপটিমাইজেশন বা অফ পেজ দিতে পারি, টেকনিক্যাল এসইও দিতে পারি,
আর কি দেওয়া যায়? লিড জেনারেশন, ওয়েব স্ক্রাপিং দিতে পারি, লিড জেনারেশন দিতে পারি, ডাটা এক্সট্রাকশন দিতে পারি, হ্যাঁ, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেওয়া যেতে পারে, মার্কেটিং অ্যাসোসিয়েট, তারপর সার্চ ইঞ্জিন মার্কেটিং দেওয়া যেতে পারে, যেটাকে এসইএম বলা হয়, সার্চ ইঞ্জিন। তারপর মিডিয়া বাইং দেওয়া যেতে পারে। এগুলো ডিজিটাল মার্কেটিং এর এক গুরুত্বপূর্ণ পার্ট, ঠিক আছে? তার মানে এগুলো রাখা যাবে না। একজন ডিজিটাল মার্কেটার কি বুটস্ট্র্যাপ রাখতে পারে? না। বুটস্ট্র্যাপ হচ্ছে একটা এক ধরনের ফ্রেমওয়ার্ক, যেটা দিয়ে আসলে খুব দ্রুত গতিতে কিছু কোডিং এর মাধ্যমে কোডিং জানতে হয়, আর আপনি একটা ডাইনামিক একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? তো আমরা এখন তাহলে এটা ফুল কাজটাও কিন্তু আপনাদের। এখন এখানে যদি আপনি এই ইমেজটা যদি চেঞ্জ করতে চান, আর এই ইমেজের সাইজ অনুযায়ী যদি একটা ইমেজ আপলোড করেন, দেখতে সুন্দর লাগবে। এখন যদি আপনি এখানে না জেনে একটা আলতু ফালতু সাইজের ইমেজটা যদি এখানে আপলোড করে দেন, এই লেখাগুলো ইমেজের উপরে চলে যাবে, বহুমুখী সমস্যায় পড়বে। তো যেহেতু আমাদের এই ব্যাপারগুলো একটু হচ্ছে আমরা কি করব, নিজেরাই করে নিব। ওকে, সমস্যা হলে আমি তো আছি। এখন আসেন আমরা এই লোগো কিভাবে চেঞ্জ করব, ঠিক আছে? এলিমেন্টটা দিয়ে তো হচ্ছে না, হচ্ছে না। কিন্তু লোগো চেঞ্জ করার জন্য আমাদেরকে কি করতে হবে? অবশ্যই ফার্স্ট হচ্ছে এই প্যানেলে আসতে হবে। আসার পরে আমরা যদি আবার পুনরায় ভিজিট সাইটে ক্লিক করি, এখানে খেয়াল করবেন কাস্টমাইজ নামে একটা সেকশন আছে। কি সেকশন? কাস্টমাইজ। তো আমরা যদি কাস্টমাইজ থেকে মূলত আমরা হচ্ছে হেডার এবং এই ফুটারের যাবতীয় এলিমেন্ট আমরা কন্ট্রোল করতে পারবো, ম্যানেজ করতে পারবো, চেঞ্জ করতে পারবো। ওকে, তো আমরা হচ্ছে এখন যদি আমরা কাস্টমাইজে ক্লিক করি, দেখেন আগে কি এটা ছিল, এই আইকনগুলো ছিল? ছিল না। তার মানে আমরা চাইলে এখান থেকেও এই পেন আইকনে কতটা সহজ, দেখেন আমরা যদি এই পেন আইকনে একটা ক্লিক করি, আমরা কিন্তু এই যে রিমুভ লোগো, এই লোগোটা রিমুভও করতে পারবো, আবার চেঞ্জও করতে পারবো। সাপোজ ওনার একটা লোগো আপাতত একটা গরিবিয়ালে একটা লোগো বানাই, হ্যাঁ, তো হচ্ছে আমরা যাদের ক্যানভা নাই, ক্যানভা যাবেন। আচ্ছা, লোগো সাইজটা কত দিয়ে বলছিলাম যেন? তাহলে আমরা একটা কি করব, একটা আর্টবোর্ড নিব, কাস্টম সাইজে যাব, 150 বাই 55। অবশ্যই এইটা আচ্ছা, সমস্যা নাই। দেখেন এখান থেকে শেখা হবে অনেকের। হ্যাঁ, এটা হচ্ছে অনেক সময় আমাদের ইয়া থাকতে পারে, মানে সেন্টিমিটার বা মিলিমিটার বা ইঞ্চি থাকতে পারে। তো আমরা কি করব, অবশ্যই পিক্সেলটা সিলেক্ট করে নিব। তো 55 আচ্ছা, দেখেন 150 বাই, দেখেন ক্রিয়েট নিউ ডিজাইনে আমরা ক্লিক করব। এই যে আমাদের এরকম একটা আর্টবোর্ড তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা এখানে কি করব, প্রথমে একটা সলিড কালার নেওয়া যেতে পারে যদি আমাদের ব্র্যান্ডিং এর জন্য যদি কোনো কালারের প্রয়োজন হয়। তো যদি আমরা হচ্ছে চিন্তা করি যে আমাদের সলিড কালার আমরা ব্ল্যাক নিই, কারণ ব্ল্যাকই নিতে হবে। ব্ল্যাক কেন নিব পরে বলতেছি। দেখেন মানে প্রফেশনালি হচ্ছে লোগো ট্রান্সপারেন্ট থাকতে হয়, মানে ব্যাকগ্রাউন্ড থাকা যাবে না। তো আমরা হচ্ছে কি করলাম, সাপোজ একটা শর্টলি একটা লোগো মেক করতেছি ওনার ওইখানে ফুটিয়ে ওঠানোর জন্য বা চেঞ্জ করবো আমরা এটা দেখানোর জন্য। ওকে, আপনারা কি করবেন, এই ক্যানভার উপরে অনেক টিউটোরিয়াল আছে, ভিডিও আছে। ক্যানভার ডিজাইন লিখে সার্চ করবেন, লট অফ হিউজ ভিডিও পাবেন। বাংলা আছে, হিন্দিতে আছে। বাংলাগুলো দেখলেই শেষ করতে পারবেন না। তো সেখানে যে টুলসগুলো আছে সেগুলো একটু ঘাটাঘাটি করবেন বাসায়, করলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন। অথবা লোগো মেকার, এছাড়া অনেক এআই টুলস আছে যেখানে জাস্ট ইনস্ট্রাকশন দিলেই
মানে কল্পনা করতে পারবেন না কতটা সুন্দর সুন্দর, কতটা মানে ইনফরমেটিভ। হ্যাঁ, আপনার মাথা থেকে যেটা আসতেছে না। মূলত আসলে আমরা ডিজিটাল মার্কেটিংটাকে চুজ করি কেন? কারণ আসলে যাদের মাথায় ক্রিয়েটিভিটি কম, কম বলতে কি মানে দরকার নেই, ডিজাইন আসে না, মাথায় কি আসে না, মানে কি করব এটা তো মানে শুরু যে করবো এটা তো আসে না মাথায়। আমার কিন্তু এরকম আসে না মাথায় ডিজাইন। এই জন্য আমি ছোটবেলা থেকে ডিজিটাল মার্কেটিং এর উপরে আমার ইয়া। এখন তারপরেও ওই যে গরিবি হলে আমি গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং এটা করছি MSG থেকে, নিজের জন্যই। তারপর হচ্ছে যাই হোক, এখন এই যে ডিজাইনের ব্যাপারটা, এই কারণে ডিজিটাল মার্কেটিং এর জন্য আসলে অত ডিজাইন জানার প্রয়োজন হয় না, অত কোডিং নলেজও জানার প্রয়োজন হয় না, বেসিকটা জানলে হচ্ছে। ঠিক আছে, তো আমরা এখানে যদি একটা ওনার একটা হচ্ছে সাপোজ ওনার নাম হচ্ছে সাইড, আমাদের এখানে অনেক এলিমেন্টস আছে। হ্যাঁ, এলিমেন্টস আমরা অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবো। যে আসলে সাইট কি করে, বিজনেসকে গ্রো করে দেয়, অন্যের বিজনেসকে গ্রো করে দেয়। এখন আমরা যদি এই ধরনের এই যে এই ইমেজগুলো আমরা ব্যবহার করতে চাই, ব্যবহার করা যাবে। ঠিক আছে, যেগুলো আইকন হিসেবে ব্যবহার করা যেতে পারে। তা আমি এখন আমি যদি এইটা যদি ব্যবহার করি, অথবা এখানে যদি আমরা সার্চ করি এলিমেন্টসের, এখানে এখানে একটা সার্চ এলিমেন্ট আছে। হ্যাঁ, এখানে যদি আমরা সার্চ করি যে গ্রোয়িং অথবা গ্রো, তাহলে অনেক ধরনের এলিমেন্টস আমরা পাবো। ঠিক আছে, লোগোতে আইকন থাকতে পারে। আইকন হচ্ছে অনেক সময় ইউজ করে না, লোগোর মধ্যে আইকন ইউজ করে না, যেমন এই ফ্রিল্যান্সার দেখবেন যে পাখি ইউজ করে, এইরকম ভেরিয়াস টাইপ হবে। কিছু একটা লোগো কি এটা প্রকাশ করে যে আসলে এখানে এই ধরনের কাজকর্ম হয়। যেমন আপনি যে ঢাকা ইউনিভার্সিটির লোগোটা দেখেন, ওখানে বই খাতার ছবি আছে, ওটা আইকন। আইকনগুলো কেন ব্যবহার করা হয়? ওখানে স্টাডি করা হয়। ঠিক আছে, আমাকে আইকন দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, তো আমি আসলে অ্যাডভান্স লেভেলের ডিজাইনার না, আমি এত কিছু দেখাচ্ছি না। ওকে, আমি মনে হয় সাইট নাম যেটা আছে, সাইট লিখে আমি একটা মনে করি একটা লোগো বানাচ্ছি, সাইট SAIF। হ্যাঁ, SAIF না, সাইটের সামনে আমরা ইউজ করতে পারি যে ফ্রিল্যান্সার। এটাকে আমরা হচ্ছে এই ব্ল্যাকের মধ্যে হোয়াইট উঠতেছে, খারাপ না আমাদের। হ্যাঁ, তো আমরা এটাকে একটু বড় করে দিই, এখান থেকে আমরা বড় করতে পারি, এইভাবে অনেকভাবে বড় করা যায়। হ্যাঁ, ঠিক আছে। এখন আমি মনে করেন যে ফ্রিল্যান্সারের জায়গায় আমি যদি ফ্রিল্যান্সার না লিখে বোঝাইতে চাই এটা আইকন দিয়ে, সম্ভব তো? তো এটা আসলে অনেক, এটা নিজের মনের মাধুরী মিশিয়ে ডিজাইন করা যায়। ওকে, তো আপাতত এটা আমি একটা কালার যদি চেঞ্জ করতে চাই, আমরা এটা ফন্ট চেঞ্জ করা যায়। অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে এখানে, যেমন এখানে হচ্ছে যে আমার কাছে যে কপার বিটি, এই ফন্টটা ভালো লাগে। ঠিক আছে, তারপর হচ্ছে টাইমস নিউ রোমান, এগুলো হচ্ছে প্রফেশনাল। ঠিক আছে, আপনার বানানের স্পেলিং ঠিক আছে, SAIF। এখন এটাকে আমরা সাপোজ হচ্ছে ইয়েলো কালার যদি দিতে চাই, এখানে ইয়েলো কালার যদি দিতে চাই, এখানে ওই যে ভেরিয়াস টাইপ অফ কালার আছে। কালার দিতে গেলে এভাবে সম্ভবত মার্ক করে কালারটা দিলে একবারে ইউজ হয়ে যায়। হারিয়ে যাচ্ছে এখান থেকে, তাই না? এখান থেকে এটা দিলে হয়ে যাচ্ছে ইয়েলো। হ্যাঁ, যদি ইয়েলোর আবার ভেরিয়েন্ট আছে, এখানে খেয়াল করবেন যে এই যে দেখেন কত রকমের ভেরিয়েন্ট। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আমরা চাইলে যে এখান থেকে আর একটু হচ্ছে দেখেন আরো মানে ফুটে উঠতেছে। হ্যাঁ, আর এটা যে বোল্ড করে দিতে চাইলে বোল্ড করতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে, ওকে। এখন চিন্তা করলেন যে ফ্রিল্যান্সারের এইখানে একটা পাখি দিবে, এই ডিজাইন কনসেপ্ট এইভাবে তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা দেখি এলিমেন্টস এর মধ্যে পাখিটা কি আছে নাকি? বার্ডস, এই যে দেখছেন,
তো আমরা কিন্তু এখান থেকে যে গ্রাফিক্সের আন্ডারে যে এলিমেন্টগুলো আছে এগুলো নিয়ে ট্রাই করবো, ওকে? হ্যাঁ, এই যে সি হলে ক্লিক করলে, আচ্ছা পাখি আমরা উড়ন্ত পাখি দিতে হবে। আচ্ছা উড়ন্ত উপরে একটা আছে, ওটা একটাই সুন্দর। উপরে ছিল না? আর এটা না, নিচে নিচে আর কিন্তু ওই যে ব্ল্যাকটা কিন্তু সুন্দর। আর নিচে ওটা না, না, এই ওটা না। নিচে আসে, নিচে এই আসে। ওই আরো যে- আরো নিচে। আরেকটু নিচে। ওই গেল পাখিটা। এই যে এখন তো এই আসে যে না। এটা। এই যে এটা? না, না, এটা নিচেরটা। ময়ূরের নিচেরটা। ময়ূরের নিচেরটা এটা? হ্যাঁ। এটা পাখি দাও। ওনার পছন্দ হয়েছে, এটা ঠিক আছে। উপরে যাবে। আচ্ছা যেহেতু ওনার লোগো, এটা ভালো, ওনার ভালো লাগছে, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা আমরা যদি এটাকে অ্যাড করতে চাই, এটা এখানে একটা ব্যাপার আছে। না আমি বলি, আচ্ছা আমি যদি এটাকে অ্যাড করতে চাই, Yes, হ্যাঁ। এই জন্য বলতেছি। কালার একটা ব্যাপার। কেমন? আচ্ছা এটার কালার চেঞ্জ করা যাবে? হ্যাঁ। যাবে। ফিলাসের উপর পাখি উড়ে যাচ্ছে। এটার একটা সুন্দর কালার চেঞ্জ করার জন্য যেটা করতে হয় আমি বলি, এখানে আপনি ওইটাকে ঘুরতে হবে, আগে ঘুরে সম্ভবত এটা হচ্ছে, হ্যাঁ এইটা হচ্ছে ওর যে বডির কালারটা। আচ্ছা বডির কালার যদি আমরা ইয়েলো দিতে চাই, হ্যাঁ, ইউলো দেন, তাহলে সুন্দর। আচ্ছা দেখি এই যে দিলাম তো, ধরতে পারছে কি এই যে পাখাগুলা, হ্যাঁ পারছে। আরেকটু হচ্ছে বড় করে দিয়ে, এক মিনিট, এইটার কালারটা আমরা চেঞ্জ করবো। তো এটাকে যদি ধরে এইটার যদি কালারটা চেঞ্জ করা যেত বেটার হতো, তাই তো? আচ্ছা না, আমি রেসপন্স করি। হোয়াইটটা মনে হয় কেমন লাগে, এখানে তো। হুম 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 শুধু দুইটা কালারই ইয়ে করা যাবে, চেঞ্জ করা যাবে। হুম। যে দুইটা চেঞ্জ করা যাবে ওই দুইটা করা গেছে অলরেডি, বাকিগুলো করা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমরা হচ্ছে পাখি ইয়েটা, আচ্ছা এই পাখিটার কালারটা কি চেঞ্জ করা যাবে? এটা তিনটাই এটা যাবে। বদমাশ পাখি। এটা তো মিঠু। মিঠু, হ্যাঁ রাইট। ছোটবেলায় আমরা আয়ের উপরে দাম। সাইফের উপরে, আই আই। হাইয়ের উপরে এখানে দাঁড়াইছে। হ্যাঁ, দাঁড়াই। দাঁড়াইলে কি পাখা কেমন উঠে? আমাদের না থাকতে পারে এরকম। সে খুশিতে অনেকগুলো কাজ পেয়েছে। ফন্টে নিয়েছিল নাকি? আমাদেরকে কি- না এটাই ঠিক লাগতেছে যে একটা পা ওইদিকে একটা পা এইদিকে। এটার উপরে বসছে। দাদা, ওটার উপর বসছে না? হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। পাখিটাকে সামনে নিয়ে আসো। সামনে নিয়ে আসলে তখন তো আর বসার না, বোঝা দেখা যাবে লাগবে না না, তখন। তখন তো বোঝা যাবে যে তখন সামনে লাগবে। উঠতেছে, ওরে বসাইছি ওইখানে। তো পাখি যদি আমরা দিতাম- আচ্ছা এটার কালারটা চেঞ্জ করা দেখি, এই যে আমাদের ওই যে দেখি এবার, হ্যাঁ হয়েছে, কিছুটা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। এটার কালারটা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এটা যদি লোগো হয়, সেই সিদ্ধান্তকে বলিয়ে দিয়ে হচ্ছে। Same করে দিন, ভালো। আমার স্বপ্নের লোগো মিনিমালিস্ট মিনিমালিস্ট করে দিন। ওকে আমাদের এটাকে কি করবো, ডাউনলোড দিই। তো আমরা চাইলে পিএনজিতে, যেহেতু লোগো পিএনজিতে ডাউনলোড করা উচিত, তাইলে কিন্তু আমরা যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে আমরা নিতে পারবো যদি আমাদের প্রিমিয়াম ক্যানভা থাকে, ঠিক আছে? তো আমি এরকমই রাখতেছি, ঝামেলা বাদ দিয়ে। সুন্দর হয়েছে। আচ্ছা এখন এইটাকে আমরা চেঞ্জ করবো, তাই তো? এই লোগোটা জোর। Simply কিন্তু খুবই সুন্দর লাগে লোগোটা। তো আমরা হচ্ছে চেঞ্জে গিয়ে এই যে চেঞ্জ লোগো, এরপরে সিলেক্ট ফাইল, এরপর হচ্ছে ডাউনলোড। এটাই তো আমাদের সেই লোগো ছিল, তাই তো? ওকে এই যে এখানে যে বক্সগুলো আছে না, এগুলো এসিও ক্লাসে দেখানো হবে আপনাকে, যে আসলে এগুলো কি, এগুলোর কাজটা কি। ওকে
তো সিম্পলি জাস্ট এখানে হচ্ছে যে স্কিপ ক্রপিং, ক্রপ করার দরকার নেই, হ্যাঁ, স্কিপ ক্রপিং। তো আমাদের লোগোর ঠিকঠাক আছে কিন্তু একটু হ্যাঁ ছোট লাগতেছে। তো যদি আমরা এটাকে একটু বড় করতে চাই তো সেক্ষেত্রে এখানে লোগোর ওয়াইডটা হচ্ছে 100% আছে, ওকে। আমরা যদি এটাকে হচ্ছে একটু বাড়াই দিই, সাপোজ 150 যদি দিই, না কারণ আমাদের সাইজটা ডিফল্ট ওটাকে কাউন্ট করছে, এই জন্য হবে না, ঠিক আছে, সমস্যা নেই। বেশি বড় করলে আবার যে ওই যে মেনু ভেঙে যাবে, সমস্যা নেই। আমাদের সাইজটা হচ্ছে ওই যে ওই সাইজটাকে টেক্সটটাকে একটু বড় করে নিলে হয়ে যাবে, রাইট। টেক্সটটাকে আপাতত ওরকমই থাক, দরকার নেই, ঠিক আছে। এখন আসেন এইখানে এই কি কি করতে পারবেন এই লোগোর মধ্যে। সাইডের টাইটেলটা চেঞ্জ করতে পারবেন, ট্যাগলাইন চেঞ্জ করতে পারবেন, সাইডের আইকন যেটা আপনি বলছিলেন যে স্যার ওই যে ওয়ার্ডপ্রেসে যেটা আছে ওটা কি থাকবে, না এই যে ছোট্ট যে লেখাটা ওটা আপনি চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে রেশিও হচ্ছে 112, এটা 112x112, অর্থাৎ এটা একটা বর্গাকার একটা ইমেজ হবে, হ্যাঁ। তো এই ইমেজটা হচ্ছে কি হতে পারে, আপনার লোগো হতে পারে, বা আপনি একটা সাইড আইকন হিসেবে তো লোগো ইউজ করে মানুষ, তাই না, তো সেটা হচ্ছে এরকম। তো সেটা কিন্তু এখানে দিতে পারেন, অথবা আরো একটা জায়গা থেকে দেওয়া যায়, সেটাও দেখাই। তো যাই করেন না কেন কি করতে হবে, আপনাকে পাবলিশ করতে হবে। কি করতে হবে, পাবলিশ করতে হবে। পাবলিশ না করলে এটা কাজ করবে না। এখন আসেন এই সাইট আইকন ছাড়াও আমরা আরো কি কি চেঞ্জ করতে পারি এখানে। তার আগে এটা হয়ে গেছে, আচ্ছা আদৌ চেঞ্জ হলো কিনা একটু দেখি। চেঞ্জ হয়ে গেছে, ওকে। যদি আপনি লোগোটা একটু বড় করা যেত তাহলে আরো ফুটিয়ে উঠতো, তাই তো, তাই না। কিন্তু যদি আমরা সাইজ যদি বড় নিই তাহলে কিন্তু হবে না। সাইজ বড় নিলে যেটা হবে সেটা হচ্ছে যে এগুলো ভেঙে যায়, দেখতে অড লাগে। এবং এইখানে দেখা যায় যে আপনি যদি অন্য কালার নেন দেখতে অড লাগবে, ঠিক আছে। এই জন্য ট্রান্সপারেন্ট নেওয়াটা ভালো, ওকে। এখন আসেন আমরা হচ্ছে এর পাশাপাশি আরো কি কি এখান থেকে চেঞ্জ করা যেতে পারে, সেটার জন্য আমরা জাস্ট হচ্ছে এই ড্যাশবোর্ডে গিয়ে সাইড আইকনের ব্যাপারটা দেখাচ্ছি একটু। এখানে সেটিংস থেকে জেনারেল নামে একটা অপশন আছে, সেটিংস থেকে এইখানে গেলে আপনি যদি মনে হয় যে আপনার সাইডের টাইটেল আপনি চেঞ্জ করবেন, যেটা দিয়েছেন ওটা আপনার ভালো লাগতেছে না সাপোজ, বা বাইরে আপনাকে চেঞ্জ করতে বলতেছে, এখানে চেঞ্জ করা যাবে, ঠিক আছে। তারপরে একটা ট্যাগলাইন দিতে পারেন। ট্যাগলাইন কি, স্লোগান থাকে না, স্লোগান। যেমন হচ্ছে এই আইসিটি মিনিস্ট্রির ওই এলইডিপি যে প্রজেক্টটা ছিল ওইটার একটা স্লোগান ছিল ফিউচার ইজ হিয়ার, ভবিষ্যৎ এখানে, ঠিক আছে। এই ধরনের সুন্দর কিছু ইয়াকে এগুলোকে স্লোগান বলা হয়, ঠিক আছে। তো এরকম প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই এরকম স্লোগান থাকে, হ্যাঁ। এবার সাইড আইকনটা দেখেন, এই যে এখান থেকে আমরা সাইড আইকন নিতে পারবো, ঠিক আছে। তো আপনার যে সাইড আইকনটা আছে আপনি সেটা এখানে আপলোড করে দিলে এই যে এইখানে আর ওয়ার্ডপ্রেসেরটা দেখা যাবে না, তখন আপনারটা ভিজিবল হবে। এরপর হচ্ছে ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএল, এটা আমাদের যে ডোমেইনটা ছিল সেটা, সাইটের অ্যাড্রেস ইউআরএল এটা। অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল, ওই যে আপনি যে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন সেইটা হচ্ছে এখানে ভিজিবল হচ্ছে। অর্থাৎ দিস অ্যাড্রেস ইজ, যেহেতু এটা ফ্রি অ্যাকাউন্ট, যদি প্রিমিয়াম হতো তাহলে চেঞ্জ করতে পারতেন। ফ্রিতে এটা চেঞ্জ করিয়েও যে কোনো বেনিফিট পাবেন এমনটা, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে সাবস্ক্রাইবার ইংলিশ, এই যে সাইডের ল্যাঙ্গুয়েজ, ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ আপনার মনে হলো যে না আমি অ্যারাবিক ওয়েবসাইট মেক করবো, ঠিক আছে, ঠিক কিছু বুঝতে পারবেন না। তো এটা হচ্ছে কিরকম ওয়েবসাইটের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের উপর ফোকাস করে ক্রিয়েট করবেন বেশি। পরবর্তীতে একটা ট্রান্সলেটর প্লাগইন পাওয়া যায়, জার্মান অডিয়েন্স যখন ওই কান্ট্রি থেকে ভিজিট করবে তখন অটোমেটিক্যালি ওই ইয়াটা সে জার্মান ভাষা দেখতে পাবে। আইপির উপর নির্ভর, রাইট, আইপির উপর নির্ভর করে ওটা ট্রান্সলেট হয়ে তার ভাষাভাষীতে কনভার্ট হয়ে যাবে। এখানে আরো এক ব্যাপার আছে, সেটা হচ্ছে যে টাইম জোনের ব্যাপারটা। আমাদের টাইম জোন অনুযায়ী যদি আমরা সেট করতে চাই তাহলে আমাদের টাইম জোন কি,
আমাদের টাইম জোন হচ্ছে হ্যাঁ ঢাকা এশিয়া +6, ঠিক আছে। তো এখানে আমরা দেখি আমাদেরটা আছে কিনা। ডি ডি সরাসরি বাংলাদেশ ঢাকা আছে, যে ঢাকা, ওইটাই হয়। এই যে ঢাকা আছে। তো ঢাকা যদি আমরা দিই তাহলে ঢাকার টাইম জোনটা অনুযায়ী আমাদের ওয়েবসাইটের টাইমগুলো কাজ হবে বা অডিয়েন্স দেখতে পাবো, রিচটা দেখতে পাবো। এখন যদি আমি ইউএসএ কে টার্গেট করে একটা ওয়েবসাইট ডিজাইন করি, তাহলে আমি কি ঢাকা দিব? যে কান্ট্রিকে ফোকাস করে আমি ওয়েবসাইটটা ডিজাইন করব বা অডিয়েন্স নিয়ে কাজ করব, তার টাইম জোন দিতে হবে, ঠিক আছে। এরপরে ডেট ফরম্যাট, এগুলো চাইলে চেঞ্জ করতে পারেন। এখানে অনেক ধরনের ফরম্যাট আছে, টাইম ফরম্যাট আছে। এই যে এখানে বলছে উইকস স্টার্টস অন, মানে এদের শুরু হয় হচ্ছে মানডে দিয়ে, মানডে দিয়ে শুরু হয়, সানডে মানে অফ ডে থেকে। আমাদের কি মানডে থেকে শুরু হয়? আমাদের তো স্যাটারডে থেকে শুরু হয়, ফ্রাইডে হচ্ছে অফ ডে, স্যাটারডে থেকে আমাদের শুরু হয়। তাহলে ওদের দেশের মানে ইন্ডিয়ান দেখবেন যে রবিবারে হচ্ছে ওদের একটা অফ ডে, রবিবার সানডে ম্যাক্সিমাম কান্ট্রিতে। আমাদের মিডল ইস্টে না, কিন্তু আমাদের এশিয়ার এই কাছে না, ওইদিকে সব সানডে মধ্যপ্রাচ্যের কান্ট্রিগুলোতে না, সব সানডে মধ্যপ্রাচ্যের কান্ট্রিগুলোতে সানডে না না ফ্রাইডে। ফ্রাইডে, সেটা হওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, এগুলো যাই হোক, টাইম জোনের ব্যাপারটা হচ্ছে না বুঝলে গুগলে একটা সার্চ করবেন, পেয়ে যাবেন। ওকে, তো আমরা হচ্ছে কি করবো, এখান থেকে আমাদের যেহেতু স্যাটারডে, আমাদের স্যাটারডে কি আছে এখানে, ঠিক আছে। এখানে যাই করেন না কেন, সেভ চেঞ্জেসে ক্লিক করলে এটা চেঞ্জ হবে, আদারওয়াইজ চেঞ্জ হবে না। এরপরে আসেন, এখানে হচ্ছে আমরা কি করব, এই যে লোগোর পাশাপাশি আমাদেরকে মেনু কাস্টমাইজ করতে হবে। এখন এই মেনুগুলো সাপোজ ধরে নেন যে বায়ার বলতেছে যে এতগুলো মেনুর দরকার নেই আমার, ঠিক আছে, অথবা নতুন করে একটা মেনু ক্রিয়েট করতে হবে। যেমন এখানে ব্লগ নামে কোনো মেনু নেই, আমার আপনার বায়ার বলছে আমার একটা ব্লগ, BLOG, ব্লগ নামে একটা মেনু দরকার। তো কিভাবে করবেন, এই পেন আইকনে ক্লিক করবেন। ক্লিক করার আগে এখানে দেখবেন যে প্রাইমারি অপশনে যে মেইন মেনুটা দেয়া আছে, এবং এখানে আপনি চাইলে যে এডিট মেনুতে গিয়ে এডিট করতে পারবেন। তাহলে যদি এডিট মেনুতে যাই, এই যে দেখেন আমাদের এই যে হোম, এক্সপিরিয়েন্স, স্কিল, প্রসেস, পোর্টফোলিও, কন্ট্যাক্ট, এগুলো কিন্তু অলরেডি আছে। আমি যদি একটা নতুন করে ক্রিয়েট করতে চাই, সাপোজ নতুন করে একটা একটা, তার মানে আমাদের এখানে একটা পেজ ক্রিয়েট করতে হবে। কি করতে হবে? পেজ ক্রিয়েট করতে হবে। তো পেজ ক্রিয়েট করার জন্য আমরা কি যাচ্ছি, যে ব্লগের যে পেজটা আছে সেটা ক্রিয়েট করার জন্য, তাহলে কি হবে, অ্যাড আইটেমে যাবো আমরা। তাহলে এইখান থেকে দেখেন এই যে পেজ ক্রিয়েট করার অপশনটা পেয়ে যাবেন, এই যে অ্যাড পেজ। আমরা এখানে গিয়ে সিম্পলি জাস্ট হচ্ছে লিখলাম যে BLOG। তো ব্লগ হচ্ছে লেখার পরে আমরা যদি অ্যাড আইটেমে গিয়ে ক্লিক করি, যে অ্যাড, কতটা সহজ দেখেন, এখানে অ্যাড হয়ে যাবে, দেখছেন অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, তার মানে হচ্ছে যে যদি আপনি কোডিং যদি জানতেন তাহলে কি করা লাগতো, যে HTML CSS বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইয়ে করে ওই একদম ইয়া থেকে ব্যাকএন্ড থেকে কাজ করে কোডিং করে করে এই মেনু তৈরি করা লাগতো। আর এখানে কতটা সহজে করা, শুধু তাই নয়, এখানে দেখেন আপনি কিন্তু সাজাইতে পারবেন। আপনার বায়ার বলতেছে যে এই ব্লগটা এখানে নয়, ব্লগটা থাকবে হচ্ছে কন্ট্যাক্টের বাম দিকে। কোথায় থাকবে? কন্ট্যাক্টের বাম দিকে। অথবা এক্সপিরিয়েন্সটা থাকবে স্কিলের বাম দিকে, স্কিলটা থাকবে এইদিকে। বলতে পারে তো স্বাভাবিক, মানে এলোমেলো না, ওইটা হচ্ছে বায়ার এখানে সাজানো। এখানে এলোমেলো আছে, সাপোজ ধরে নেন, এটাকে সাজাইতে হবে। তো কিভাবে করবেন দেখেন, এটা কিন্তু তখন কি করা লাগতো, কোডিং করে করে মনে করেন সরানো লাগতো। এখন কিন্তু কোনো প্রয়োজন নেই, সিম্পলি দেখেন, এই যে দেখেন এই যে মেনুর এখানে দেখেন বাম দিকে, এই যে আপনি যদি এটাকে কন্ট্যাক্টকে ধরে নিচের দিকে টান দেন, দেখবেন চেঞ্জ হয়ে যাবে। এখানে চেঞ্জ হচ্ছে, কতটা সহজ। আবার হচ্ছে এক্সপিরিয়েন্সটা, স্কিলটাকে আগে রাখতে চাচ্ছেন, তাহলে এটাকে টান দিয়ে ধরে এখানে দেখেন। আবার বলতে পারেন যে স্যার অনেক সময় আমরা দেখি যে একটা মেনুর আন্ডারে অনেকগুলো মেনু থাকে, সাবমেনু থাকে। তারপরে স্কিলস এর আন্ডারে আপনি চাচ্ছেন যে এক্সপিরিয়েন্সটাকে সাবমেনু হিসেবে দেখবে, সাপোজ এক্সাম্পল। তাহলে এইটাকে ধরেন যে হচ্ছে এটাকে যদি একটু এই দিকে বাঁকা করে ধরেন, দেখবেন ওই স্কিলস এর আন্ডারে এটা আছে সাব আইটেম হয়ে গেল। এখন যে এখানে কিন্তু একটা ড্রপ ডাউন মেনু তৈরি হয়েছে, আগে কি ছিল?
যেমন এখানে ক্লিক করলে স্কিলস এর আন্ডারে ড্রপ ডাউন মেনু তৈরি হয়ে গেল। কতটা সহজ তাই না? আবার যদি চিন্তা করেন যে না এটাকে আমি হচ্ছে মেইন মেনু হিসেবে রাখবো, একটু মুভ করেন, তো এখানে যাই করেন না কেন কি করতে হবে, মেনু আবার ডিলিটও করতে পারবেন। এই যে এখান থেকে ডিলিট করা যায়। সাপোজ ধরে নেন এখান থেকে ডিলিট করতে পারবেন, অথবা ধরে নেন একটা হচ্ছে আপনার বায়ার বলতেছে যে এখানে কোনো একটা মেনু ডিলিট করবো, সাপোজ হ্যাঁ, বা হচ্ছে প্রসেস বা কোনো একটা মেনু ডিলিট করবো, তো এখানে ক্লিক করবেন আগে। ক্লিক করার পরে এই যে নিচের দিকে দেখেন যে রিমুভ অপশন আছে, রিমুভে ক্লিক করলে এটা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমরা যাই করি না কেন কি করতে হবে, পাবলিশে ক্লিক করতে হবে। ওকে, তারপর এখানে আরেকটা ইয়ে আছে, সেটা হচ্ছে যে কন্ট্যাক্ট। এই কন্ট্যাক্ট না, কন্ট্যাক্ট মি। আচ্ছা, কন্ট্যাক্ট মি কে ইয়ে করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে অপশনটা পাবেন একদম বাম দিকে, সাইট আইডেন্টিটিতে যান, এখান থেকে লোগো, সাইট আইকন, এখান থেকে সাইট আইকন গুলো ইয়ে করতে পারবেন। একটু খুঁজে নিন, হেডার সেটিংস, হেডার অপশন, টপ বার, বটম, এই যে কন্ট্যাক্ট মি। হ্যাঁ, মনে করেন যে কন্ট্যাক্ট মি কে আমরা কি করব, লিংক আপ করে দিব। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই যে এখানে এসে ইউআরএলটা দিয়ে দিলেই একটা ফর্ম চলে আসবে সাপোজ। ওকে, হ্যাশট্যাগ তুলে দিতে হবে, রাইট। হ্যাশট্যাগ তুলে দিলেই কিন্তু আপনি চিন্তা করলেন যে কন্ট্যাক্ট মিতে ক্লিক করলে একটা ফর্ম আসবে, তো সেইটাকে লিংক আপ করে দিলেই কিন্তু হয়ে যাবে। ওকে, তো এটার উপরে একটা ডেডিকেটেড ক্লাস আছে আপনাদেরকে আমি দেখাবো, কন্ট্যাক্ট ফর্ম 7 কিভাবে ম্যানুয়ালি একটা ফর্ম ক্রিয়েট করা যায়, মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী। এগুলো কিন্তু ওয়েব ডিজাইনের কাজ, তারপর আমি শেখাচ্ছি আপনাদেরকে কাজে লাগে। একটা কথা বলি, আমরা এত সহজে করতে পারতেছি, তাহলে ওরা এত কষ্ট করে কোডিং শিখতেছে না। এখন তো কোডিংও লাগে, এখন কি কোডিং লাগে না, ওরা তাহলে এত কম মানে এখন প্রোগ্রামারদের হচ্ছে ভাত কমে গেছে। ও আচ্ছা, ওদের ফিউচার কি? ওদের ফিউচার হচ্ছে ওরা যে ওদের কিছু রয়্যালিটি ইনকাম আছে না, যেমন আমি আমার দেখা একজন ওই থিম ফরেস্টে একটা ম্যাজিক দেখাই কি পরিমাণ আর্ন করে তারা, মানে ডেভেলপারদের আর্নিংসটা দেখেন। ওদের একবার পরিশ্রম করে, আচ্ছা এখানে পার্থক্যটা বলি, সেটা হচ্ছে যে আমাদের ওই কোডিং করে যে ওয়েবসাইটগুলো ক্রিয়েট করা হয় এগুলোতে দেখা যায় যে এই ডাইনামিক ওয়েবসাইটের জন্য এটা প্রযোজ্য। হ্যাঁ, তো দেখা যায় ওই ওয়েবসাইটগুলোতে হচ্ছে এই সার্ভার ইস্যুটা কম, ওয়ার্ডপ্রেসে কিছু সার্ভার ইস্যু যখন ওই হিউজ পরিমাণ ট্রাফিক আসা শুরু করে এটা কিছুটা হলেও একটু সমস্যা হয়। আর একটা সমস্যা হয় সেটা হচ্ছে যে এটা ডাটাবেস যখন অনেক বেড়ে যাবে তখন দেখা যায় যে এগুলো লোড নিতে পারে না। আরেকটা বড় ধরনের ইস্যু আছে যে ওয়ার্ডপ্রেসের সাইট খুব ইজিলি হ্যাক করা যায়, এই জন্য আবার যারা আসলে প্রফেশনাল তারা অবশ্যই কোডিং এর দিকে চলে যায়। ঠিক আছে, তো এখন কিন্তু যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যেহেতু আপনারা একটা রেশিও গতকালকে আমি বলছি যে আসলে এই ধরনের সচেতন অনেক কম, তারা চিন্তা করে যে বিজনেস হলেই হলো। ওকে, তো এসএসএল সার্টিফিকেট প্রপারলি ইমপ্লিমেন্ট করলে এই ধরনের হ্যাক থেকে বাঁচা যায়। আরো কিছু রিজন আছে, ওয়েবসাইট মানে এই যেটা বলছিলাম যে কোডিং এর যে ব্যাপারটা ছিল যে আসলে এটা একটু এক্সপেন্সিভ হয়। কেন এক্সপেন্সিভ হয়? তা আসলে একজন প্রোগ্রামারকে দেখা যায় যে ম্যানুয়ালি করতে হয়, পাশাপাশি কিছু সফটওয়্যার ডেভেলপার কোম্পানি বা কিছু ই কমার্স কোম্পানি আছে মান্থলি স্যালারি দিয়ে ওদেরকে রাখে। ওটা এমনটা নয় যে প্রজেক্ট বেস, মান্থলি স্যালারি দিয়ে রাখে। ঠিক আছে, আমি বলছিলাম যে আমার স্টুডেন্ট যে আবু সাইন ইনবক্স আইটি সলিউশন, ওর ওখানে একজন লারাভেল ডেভেলপার আছে, ওকে সম্ভবত 30 কি 35 হাজার টাকা স্যালারি দিয়ে ওর নিজস্ব কাজগুলো করিয়ে নেয়। ঠিক আছে, ইনবক্স আইটি সলিউশন, ইনবক্স একাডেমির নাম শুনছেন? 2020 সালের আমার স্টুডেন্ট ছিল, এন্টারপ্রেনিয়র হয়ে গেছে, সার্টিফিকেট দিয়েছে, ওদের অনেকগুলো ফ্রিল্যান্সার কাজ করে। হ্যাঁ অবশ্যই, এখানে হচ্ছে জব প্লেসমেন্ট তো আপনাদের এমনিতেই আপনারা জানতেছেন যে আপনার ফিউচার কোথায়।
ওটা তো আছে, এটা তো আছে, এর পাশাপাশি তো আরো হবে। ইনশাআল্লাহ সিসিটিভি কি করবে? আপনাদেরকে কিন্তু ওই যে মনিটরিং হচ্ছে, দেখেন আপনি যে বারবার উঠতেছেন যে মনিটরিং হচ্ছে, আপনি দেখেন ওই যে ওইদিকে দেখেন, আপনাকে দেখতেছেন কিন্তু। পুরো ইয়েটাই সিসিটিভি। আচ্ছা দেখেন এই যে থিম ফরেস্টের গল্পটা শুনেন, মানে একজন ডেভেলপারের ইনকামটা দেখেন, থিম ফরেস্ট। আচ্ছা এটা একটা ভালো জিনিস শিখে রাখেন, যদি কোনো ক্লায়েন্ট বলে যে প্রিমিয়াম থিম আমাকে কিনে দাও, বায়ার জানে না কোথা থেকে কিনতে হয়, বায়ারের ডলার হচ্ছে পকেটে হিউজ, আপনাকে দিয়ে দিল $1000 দিল, আপনি $70 দিয়ে কিনে বাকিটা নিজের পকেটে রাখে দিলেন। আপনাকে ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের অ্যাক্সেস দিয়ে দিবে, সমস্যা নেই, ওরা তো কি পণ্য। আপনি যদি আপনারা যদি কাজ দেখাইতে পারেন, আপনি মনে করেন যে আগামী 6 মাস যদি কারোর সঙ্গে কাজ করেন, আপনাকে একটা বিশ্বস্ততা তৈরি হয়, জি স্যার। রিলেশন তৈরি হয়, বোঝা যাচ্ছে যে আপনি ডিজনেস্ট নন, হয়তো ওরা বুঝতে পারে কিন্তু। হ্যাঁ, আর ওরা খুবই মানে আমাদের মন মানসিকতা থেকেও আমি বেশ কয়েকটা কান্ট্রিতে কাজ করে সব থেকে বেশি মজা পাই। হ্যাঁ, তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, হ্যাঁ, তারপর হচ্ছে জার্মান ক্লায়েন্ট, হ্যাঁ, তারপর হচ্ছে ফরাসি মানে ফ্রান্সের ক্লায়েন্ট, ঠিক আছে, কানাডিয়ান ক্লায়েন্টও ভালো, ঝামেলা করে অস্ট্রেলিয়ান, নাইজেরিয়ান, হ্যাঁ, নাইজেরিয়ান একদম মানে কখনো জীবনের প্রথম প্রজেক্ট যেন নাইজেরিয়ান না, তাহলে আপনাকে রিভিশন দিতে 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 মানে ইচ্ছা করে শয়তানি করে, আপনি কাজ দিয়েছেন ভালো, বলতেছে যে এটা আমি তো এমনটা চাইনি, এটাকে এভাবে করতে দিন, অযথা রেশানি, ঠিক আছে। তারপর ইন্ডিয়ান পাকিস্তানি এরকম ফ্রিল্যান্সারদের কাজ নেওয়ার দরকার নেই। এরা খুব হচ্ছে স্ক্যাম করে এবং আপনার আইডি নষ্ট করার জন্য অনেক কাহিনী করবে। হ্যাঁ, তো দেখেন এখানে আমি একটা দেখে মনে করেন যে একটা বায়ার বলতেছে যে আপনাকে একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটা ওয়েবসাইট তৈরি করতে হবে প্রিমিয়াম থিম দিয়ে, যেটা নাম হচ্ছে ইডুমা। কি নাম? আপনাকে বলে দেওয়া হলো, ইনস্ট্রাকশন দেওয়া হলো। অথবা যদি নাও বলা হয়, ওই নিশ অনুযায়ী যদি সার্চ করেন তাহলে ওই রিলেটেড থিমগুলো চলে আসবে। আমি যদি ইডুমা লিখি, ইডুমা, এই যে ইডুমা দেখেন 69, দেখেন তো কতগুলো সেলস হয়েছে, কতগুলো দেখেন 46.8K এটা কিন্তু আছে, কে মানে কি হাজার, হ্যাঁ, প্রায় অ্যাপ্রক্সিমেটলি প্রায় 50,000-এর কাছাকাছি এতগুলো সেল হয়েছে। তাহলে একটা জিনিস দেখেন, আপনাদেরকে একটা ক্যালকুলেটর দিয়ে যদি আমি মানে বসে থেকে তো ওর কি শুধু ওই একটাই থিম? ওর কি একটাই থিম? ওর কি একটা? ও তো অসংখ্য থিম আছে। $69। আচ্ছা, আমরা যদি সেটাকে 46,000-এ ধরি, 46,000 ধরলাম, ঠিক আছে, বেশ কম করে ধরে আমরা হচ্ছে 69, এটা কিন্তু ডলার, এটা কিন্তু টাকা না, এটা টাকা না। আচ্ছা দেখেন এটাকে আমরা গুণ করবো 121 দিয়ে, এটা হচ্ছে টাকা। কতগুলো টাকা? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 38 কোটি 40 লাখ 54 হাজার টাকা। 38 কোটি টাকা একটা থিম থেকে আর্ন করা যায়। বাংলাদেশে এই যে 25 বছর যে রিকোয়ারমেন্ট থাকে একটা গড এমপ্লয়ি বা জবে, যে 25 বছর জব করার পরে সে সব ফ্যাসিলিটি পায়, সরকারি যে জবগুলো আছে, ডিফেন্সের না, ডিফেন্স বলতেছি না, নর্মাল জেনারেল যে ক্যাটাগরিটা আছে, তো সেখানে দেখা যায় যে এই 30 বছর জব করলো সাপোজ, তো এখানে দেখা যাবে একজন ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার সর্বোচ্চ কত টাকা পেতে পারে? সর্বোচ্চ 80 লাখ থেকে 1 কোটি টাকা পেতে পারে। তারপরে সেকেন্ড ক্লাস হলে তার থেকে আর একটু কম, 50 থেকে 60 লাখ, তার থেকে এরকম আরো কমতে কমতে দেখা যাবে যে 20 লাখ বা 30 লাখ বা 50 লাখ এরকম পেতে পারে। ওই লোকটা, ওই মানুষটা এই মানে জন্ম থেকে পড়াশোনা করলো কতগুলো, এবং তার ইনকামটা হচ্ছে, পরিধিটা হচ্ছে এরকম, কোটিও না, কোটির কাছাকাছি,
এটার সঙ্গে মানে তুলনা করা যায়? এটা আউটস্ট্যান্ডিং না? আর বাকি জীবন তো পড়ে আছে। এটা বাকি বাকি ধরুন বা বাকি থিম পড়ে আছে বলে কাউন্ট করছি জীবন কেন? না এটা জাস্ট একটা মানে বলতেছি যে আসলে জাস্ট এটা যে শুধু যে এর এর থেকে আরো আরো অনেক ইনকাম বেশি করে অনেকে আছে এরকম ডিজিটাল মার্কেটিং সেক্টরেও আছে এরকম ডিজিটাল মার্কেটিং সেক্টরে কিছু আমার পরিচিত ইয়া আছে যারা আসলে ড্রপ শিপিং বিজনেস করে, হ্যাঁ শপিফাই বিজনেস করে, মানে ওদের দেশে কোনো বিজনেস নাই, সব বিদেশে, ইনকাম শুনলে মাথা নষ্ট। ইবেতে বিজনেস করে, ইবে ড্রপশিপিং ইবে অ্যামাজনে বিজনেস করে, হ্যাঁ ড্রপশিপিং হ্যাঁ মানে এখানে প্রফিট কম কিন্তু সেল বেশি। আপনার অডিয়েন্স এখানে 18 কোটি 20 কোটি, আর ওরা অডিয়েন্স নিয়ে কাজ করে, সারা মনে করেন যে ইউএসএ ট্রাফিক নিয়ে কাজ করে বা জার্মান ট্রাফিক নিয়ে কাজ করে। ওখানে কি অ্যাড রান করতে হয়? হ্যাঁ ওখানে মার্কেটিং স্ট্র্যাটেজি অনেক আছে, মিডিয়া বাইং আছে, তো স্পেশালি মিডিয়া বাইং প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে ওদের সেলস বেশি হয়। বা বিভিন্ন ই কমার্স সাইটগুলোর নিজস্ব স্ট্র্যাটেজি আছে, ওরা নিজেরাই প্রমোট করে, কিন্তু ওদের ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ট্রাফিক ভিজিট করে অলরেডি, তো সো ওদের কিছু মার্কেটিং স্ট্র্যাটেজি থাকে। বিষয়টা হচ্ছে এরকম। কি যেন বলতে চাচ্ছিলেন? ডিজাইনই সাবসাইড হচ্ছে ইনভেন্টরি। ইনভার্টার হ্যাঁ ইনভার্টারকে কিছু করে ওখানেও থিম পাওয়া যায়, ওগুলো কি কাজ করা যাবে? মানে থিম ফরেস্টের এখানে বলতেছেন কোথায়? ইনভার্টার তো সাইড ইনভার্টার তো জনপ্রিয় এই তো ইনভেটর মার্কেট তো এটাই, ওটাকে না, এটা আলাদা একটা সাবসাইড আছে। মানে আরেকটা ওয়েবসাইট ইনভেটো। এটা কিন্তু ইনভেটর মার্কেট, মানে শুধু ইনভেটর। এই যে elements.invetor.com এটা ওয়ার্ডপ্রেস সিলেক্ট করব নাকি না থিম সিলেক্ট করব? এই যে এখানে নিচে রাখছেন। আচ্ছা নতুন করে কি কেউ এখানে সিগনেচার করে এমন কেউ আছেন? 17 জন না? ঠিক আছে। আপনাদের যে সিগনেচারগুলো যেটা করছেন না, সেটা একটু স্বাভাবিকভাবে করার চেষ্টা করবেন। হ্যাঁ মানে নাম লিখবো, নাম লিখে দেবেন হচ্ছে, যাতে আপনারা যদি কোনোদিন নাও আসে অফিস থেকে সিগনেচারটা করতে পারে। না আপনার দেখা হলো যে অনেক কয়েকজন বেশ কয়েকজন। ওকে, তো আমরা হেডারের মোটামুটি হচ্ছে লোগো, মেনু এবং হচ্ছে কন্ট্যাক্ট মিকে লিংক আপ কিভাবে করতে হয় এগুলো কিন্তু জানলাম। এখন আসলে আমরা এই ফুটারের অংশটুকু কিভাবে চেঞ্জ করতে পারি। তো ফুটারের কোনো অংশ চেঞ্জ করার জন্য আমাদেরকে সেম ভাবে কি করতে হবে, ওই হ্যাঁ কাস্টমাইজে যেতে হবে। হ্যাঁ, তো কাস্টমাইজে যদি আমরা যেতে চাই, এই যে এখান থেকে কাস্টমাইজে ক্লিক করলে আমরা কিন্তু কাস্টমাইজ থেকে ফুটারের মধ্যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আছে ওটাকে সাজিয়ে রাখবেন, একটা নির্দিষ্ট ফাইলের মধ্যে সাজিয়ে রাখবেন, জাস্ট কপি পেস্ট করবেন আপনি কি কি অ্যাড করতে চান, এমনকি যেগুলো নাই সেগুলো অ্যাড করতে পারবেন। কিভাবে সেটা, এর নিচে থেকে যান, দেখেন এখানে কয়েকটা প্রথমে সোশ্যাল মিডিয়া এগুলো দেখাই। এখানে দেখেন লিঙ্কডিন আছে, তারপর ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, টুইটার আছে। এখন আপনার কাছে মনে হলো যে আমি হচ্ছে রেডিট অ্যাড করব, অথবা পিন্টারেস্ট অ্যাড করব, অথবা ইউটিউব চ্যানেল অ্যাড করব। ঠিক আছে, কিভাবে করবেন? তো এটা করার জন্য এখানে গিয়ে দেখবেন যে ফুটার সেটিংসে যাবেন। ফুটার সেটিংসে গেলে নিচের দিকে এই যে কনফিগার সোশ্যাল আইকন, এইখানে গেলে দেখেন এই যে সোশ্যাল আইকনগুলো এখানে কিন্তু বাই ডিফল্ট যে সাইটটা আছে ওই সাইটটা এখানে ভিজিবল। হ্যাঁ, এখন আপনি প্রথমে লিংক আপ করাটা দেখে যে আমরা হচ্ছে লিঙ্কডিনকে, এখন তো লিঙ্কডিনে ক্লিক করলে কাজ করতেছে না, করতেছে? আচ্ছা, তাহলে আমরা কিভাবে লিংক আপ করতে পারি? লিঙ্কডিনে ক্লিক করলে যেন আমাদের লিঙ্কডিনে যাবে। লিঙ্কডিন প্রোফাইল তো সবার আছে কি নাই মনে হয়? আচ্ছা, না থাকলে কিভাবে ক্রিয়েট করবেন এগুলো দেখানো হবে, এগুলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে আপনাদের সামনে ক্লাস আছে, সেখানে দেখানো হবে। ওকে, আচ্ছা আপাতত হচ্ছে আমি এখান থেকে মনে করেন যে কোনো একটা প্রোফাইল দেখাই, বা ফেসবুক আছে সকলেরই, ফেসবুক আছে যেহেতু, তো ফেসবুকটা দেখাই।
তো এখানে যেটাকে লিংক আপ করতে চান না কেন কি করতে হবে, ক্লিক করতে হবে। এই যে সোশ্যাল আইকনে যদি আপনি এখানে একটা ক্লিক করেন এটা এক্সপ্যান্ড হয়ে যাবে। হ্যাঁ, তো আপনি চাইলে এই আইকন চেঞ্জ করতে পারবেন। আপনি ফেসবুকের জায়গায় বায়ার বলতেছে যে না, এখানে 2 নম্বরে তুমি ফেসবুক না করে তুমি একটা কাজ করো, ইউটিউবকে অ্যাড করো, ঠিক আছে? তো এখানে ইউটিউব ছাড়াও আরো অনেক অনেক আইকন আছে। হ্যাঁ, কোথায়? হ্যাঁ, এই যে যে আমরা হচ্ছে এটাকে চেঞ্জ করে ফেসবুকটাকে আমি হচ্ছে ইউটিউবে কনভার্ট করতেছি। ক্লিক করলে চেঞ্জ হবে কি? যখন আমি পাবলিশ করলে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এখন ওই হ্যাশট্যাগ তুলে দিয়ে এবার হ্যাঁ, তো এখানে ধরে নেন হচ্ছে আমি একটা বানাই দিচ্ছি আপাতত http না দিয়ে শুধু যদি ইউটিউব, আচ্ছা দেখি কাজ করে কিনা। ফাইবারের লোগো আছে? ফাইবারে খুঁজেন। আচ্ছা এখানে যে নাই আমরা হ্যাঁ, এগুলো প্রিমিয়াম থিমে করা যায় সবকিছু, তো 50 থেকে নেওয়া যায়। যেতে পারে। তো এটা জাস্ট আচ্ছা, আমরা এই লিংকটা দেওয়ার পরে এখানে যদি পাবলিশে ক্লিক করি দেখি কাজ করে কিনা। আচ্ছা, আমাদের আইকনটা চেঞ্জ হয়নি তাই তো? আচ্ছা, এক মিনিট দাঁড়ান। না, আইকনটা চেঞ্জ। আচ্ছা, ফেসবুকটাই আমরা যদি লিংক আপ করা ট্রাই করি, ধরে নেন ফেসবুকটাই করতেছি। হ্যাঁ, একটা সঠিক ইউআরএল দিতে হবে। আচ্ছা, সঠিক ইউআরএলটাই দিই। আপনারাও আসবেন। আচ্ছা, লিংক দিলাম। হ্যাঁ, লিংক দেওয়ার পরে আমরা কিন্তু পাবলিশ করতে হবে। হ্যাঁ, এখানে কি কোনো নিচে কোনো সেভের অপশন কি আমি মিস করতেছি? নিচের দিকে ডিলিট আছে, ক্লোজ আছে। ক্লোজ এর এখানে সেভ আছে না? আচ্ছা, এখান থেকে পাবলিশ হয়ে গেছে। আচ্ছা, এবার দেখি কাজ হয় কিনা। ওকে, কাজ করার জন্য, কাজ দেখার জন্য আমাদের কি করতে হবে? সিম্পলি জাস্ট ইনকগনিটো মোডেতে যাই। ও হ্যাঁ, মানে এখানে আবার ঝামেলা হয়েছে কি, মানে ওই তখন হয়নি, এটা সার্ভার থেকে সমস্যা হয়েছে মনে হয় যে পাবলিশ করা হয়নি, পাবলিশ তো করছিলাম। আচ্ছা, যাই হোক, কিন্তু ঝামেলা হয়েছে কোনটা বলেন দেখি? ইউটিউবের আইকন হয়েছে কিন্তু ফেসবুক হয়ে গেছে। তো যাই হোক, এটা কিন্তু আপনাদের সময় এরকম হবে না, ঠিক আছে? আপনারা কি করবেন, ওই যা যা আছে ওই অনুযায়ী ইউআরএলটা বসিয়ে দিবেন, তাহলে সবগুলো লিংক আপ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে আমি যদি আরেকটা দেখাই, লিঙ্কডইনটাকে আমরা কানেক্ট করি। আচ্ছা, অনেকে প্রোফাইলের লিংক বোঝেন না। এই যে আপনি যখন প্রোফাইলের লিংক যখন খুঁজতে চান বা দেখতে চান, তখন এই যে ভিউ প্রোফাইলে ক্লিক করবেন, তাহলে উপরের দিকে যে লিংকটা পাবেন সেটা কিন্তু আপনার প্রোফাইল লিংক, ঠিক আছে? এখন এই প্রোফাইল লিংকটা আমরা কি করব, এখানে গিয়ে আমরা চাচ্ছি যে লিঙ্কডইনে ক্লিক করলে আমাদের লিঙ্কডইনে চলে যাবে। তো কিভাবে করতে হবে? এইখানে আসবেন, আসার পরে এই যে লিঙ্কডইন সোশ্যাল আইকন, এটা এক্সপ্যান্ড করবেন, করার পরে এই যে হ্যাশটা কেটে দিবেন, দেওয়ার পরে এখানে লিঙ্কডইনের লিঙ্কটা দিবেন, দেওয়ার পরে হচ্ছে কি করবেন, এই যে পাবলিশে ক্লিক করবেন। তার মানে এইভাবে আপনারা এই নিচে যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সবগুলো লিঙ্ক আপ করতে পারবেন। আচ্ছা, লিঙ্কডইনে গেলে কি এখন এই যে দেখেন, এই যে চলে আসছে কিন্তু, দেখছেন? তার মানে এখানে ক্লিক করলে আমাদেরকে কোথায় নিয়ে যাবে? লিঙ্কডইনে নিয়ে যাবে। তবে এখানে লিঙ্কডইনের একটা ব্যাপার আছে,
লিঙ্কডইনের প্রোফাইল দেখার জন্য আপনার প্রোফাইল আপনার প্রোফাইল থাকতে হবে, লগইন থাকতে হবে। লগইন না থাকলে দেখা যাবে না। মাঝে মধ্যে দেখা যায়, একবার দুইবার দেখতে দেয়। অত কিছু একবার তো দেখি। একবার যদি আপনি কখনো লিঙ্কডইন ব্রাউজ না করেন, শুধু আপনি ওই যে আমার প্রোফাইলটা দেখতে পাবেন, অন্যান্য যে ফিচারগুলো আছে সেগুলো দেখতে পাবেন। অল ফিচার দেখার জন্য কি করতে হবে? অবশ্যই লগইন থাকতে হবে। যাই হোক, এই সেম ভাবে আপনারা কি করবেন, এগুলো সবগুলো লিঙ্ক আপ করবেন। এখন আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে নতুন করে যেটা নাই সেটা কিভাবে অ্যাড করবেন। তো সেটা অ্যাড করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, নতুন করে মনে করেন যে একটা অ্যাড করতে বলতেছে আপনাকে আপনার ক্লায়েন্ট, তাহলে নিচের দিকে যে অ্যাড প্রোফাইল, অ্যাড প্রোফাইলে গিয়ে আপনি কি অ্যাড করবেন। সাপোজ আমি হচ্ছে আচ্ছা, যেহেতু ফেসবুক হারাই গেছে, ফেসবুকটা আবার অ্যাড করি। ফেসবুক কিন্তু নাই এই মুহূর্তে, তো ফেসবুক আইকনটাকে সিলেক্ট করলে এইখানে ভিজিবল হবে। ওকে, এখানে ভিজিবল হওয়ার পরে দেন হচ্ছে আমরা যদি ইয়ে করি, এখন লিঙ্ক আপ করে দেই একবারই। আচ্ছা, সমস্যা নেই, ফেসবুকটা নতুন করে দিচ্ছি, ওইটাকে আমরা ইউটিউব দিব। একটা রিসেট দিলে হয়ে যাবে আমার। এই যে পাবলিশে ক্লিক করলাম, দেখি মেক হয় কিনা ফেসবুক। এখানে এখানে রিসেট দিতে হবে না। রিলোড দিতে হবে। তাহলে এগুলো কোথায় পেলাম আমরা? ফুটার সেটিংসে পেলাম। এবং এখান থেকে আপনারা যাবেন নিচের দিকে গিয়ে যে কনফিগার সোশ্যাল আইকন। এখন দেখেন আগে ছিল কয়টা? 4টা, এখন কয়টা হলো? 5টা। এখন 5টা যে হলো, এখানে কি অ্যাড হয়েছে? এখন পর্যন্ত হয়নি। রিলোড দেই। আচ্ছা, রিলোড এবং রিসেটের মধ্যে পার্থক্য আছে। এটা ভুল হতে পারে না। রিসেট মানে পুরা সবকিছুকে রিসেট দিবেন, ঠিক আছে? হয়েছে, তার মানে অ্যাড করা যাবে না এভাবে। এরপরে আসেন, এটার পাশাপাশি এইগুলো তো সবগুলো লিঙ্ক আপ করে দিবেন। এই যে অ্যাবাউট মি সেকশনটা, ওই উপরে যা দিয়েছেন সেম টু সেম এখানে সামারি দিবেন, সামারি ছোট করে সামারি দিবেন, এখানে চেঞ্জ করবেন। আর এগুলো চেঞ্জ করতে পারবেন না, কি করতে হবে বলেন তো দেখি। চেঞ্জ করার জন্য এই ফুটারের এই সেকশনটা চেঞ্জ করার জন্য কোথায় যেতে হবে? এই যে এখানে তো বলাই আছে যে পেন, আপনি চাইলে এই ছবিগুলো চেঞ্জ করতে পারবেন। ওকে, গেটিংটা আছে কি, মনে করেন যে এখানে ইমেল অ্যাড্রেসের জায়গায় আপনি একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিলেন, তার মানে ওই কন্ট্যাক্ট ফর্মের পাশাপাশি আপনাকে ডাইরেক্ট জন্য ইমেলও করতে পারে। মানে যোগাযোগ করার জন্য যতগুলো ওয়ে আছে সবগুলো আমরা এখানে সুন্দরভাবে দিয়ে দিব, যাতে আসলে ক্লায়েন্ট বা বায়ার আমাকে মানে ওইভাবে খুঁজতে না, আমাকে যেন যোগাযোগ করার ওয়েগুলো এখানে। এই ফোন নাম্বারের জায়গায় আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে? আর লোকেশনটা দেওয়া যেতে পারে। তো কিভাবে দিবেন? পেন আইকনে ক্লিক করবেন। পেনে ক্লিক করলে দেখেন প্রত্যেকটা সেকশন এখানে এই যে দেয়া আছে, এগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন হচ্ছে ইমেলটা চেঞ্জ করে দেখাচ্ছি, এখানে ক্লিক করলেন, তো ধরে নেন এখানে হচ্ছে ইনফো, আমার নাম দিচ্ছি, এটা আমার ইমেল অ্যাড্রেস। দেখবেন ইনস্ট্যান্ট এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেল। তাহলে পারা যাবে না এইভাবে? তারপরে ফোন নাম্বারের জায়গায় নিজের ফোন নাম্বারটা দিবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার ট্রাই করবেন। এখানে ইউএস এর জায়গায় বাংলাদেশ দিলেন বা বিডি দিলেন। এই নিউ ইয়র্ক টিয়র্ক এগুলো সব চেঞ্জ করতে হবে। হ্যাশট্যাগের ওয়েবসাইটটা একটু ভালোভাবে ইয়ে করা দরকার। আমি একটা মেইল খুঁজে পাই পুরো ওয়েবসাইট, আর যেটা পাইছি সেটাও ভুল। বুঝতে পারছেন? তারপরে অ্যাবাউট মি সেকশনটা যান, এই অ্যাবাউট মিতে যান, অ্যাবাউট মি এই যে এখান থেকে চেঞ্জ করলে কিন্তু আপনার চেঞ্জ হয়ে যায়। আপনি মনে করেন যেটা আছে এটা তো মিনিংফুল না, আপনি আপনার অ্যাবাউট মি সেকশনটা এখান থেকে ডিলিট করে দিয়ে নিজেটা অ্যাড করে দিবেন। ওকে, এছাড়া এই যে প্রাউডলি পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস টিম, রেবল মি, ডব্লিউপি অপারেশন, হ্যাঁ এখানে হচ্ছে ব্যাপার আছে। এখানে হচ্ছে যদি আপনি হচ্ছে প্রিমিয়াম থিম ইউজ করেন তাহলে এটাকে ইজিলি কন্ট্রোল করা যায়। আর ফ্রি থিমে কিন্তু সীমাবদ্ধতা থাকে, ঠিক আছে? এটা মার্কেটিং করার জন্য ওরা কি করে, এটা দেয় না চেঞ্জ করতে, সমস্যা নাই। এই যে মাই প্রজেক্টে যদি যান, এখান থেকে হচ্ছে যে এই ছবিগুলো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? তো ছবির এক্ষেত্রে এই নিচের যে ছবিগুলো আছে এগুলোর সাইজ মনে হয় একটু আলাদা, হ্যাঁ ছোট রাখার ট্রাই করতে হবে। তো কিরকম সাইজ আছে টান দেন, টান দিয়ে নিচের দিকে নিয়ে আসেন। এটা হচ্ছে 610 ×
610। তার মানে আপনাদেরকে ইমেজ রেডি করতে হবে কয়টা? 8টা না 6টা? এদিকে 6টা, এদিকে 6টা, 12টা ইমেজ রেডি করবেন নিজের মতো করে, কাউকে কপি করার দরকার নেই, নিজের মতো করে, নিজের সার্ভিস রিলেটেড। আর ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি আছে এটা তো এই কয়েকদিন ধরে আমি তো বলতেছি, আপনাদের অবশ্যই শুনতেছেন বা ভিডিওতে তো আছে। তো এই হচ্ছে আপনাদের ক্লাস আছে, আদ্য পয়েন্ট। ওকে, আমি